তৌহিদ শান্ত, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রতিদিনই ঘটনা ঘটছে, এই ঘটনা প্রতিদিন এমনিতেই ঘটনা ঘটে, কিন্তু নির্বাচনের দিনের দিকে যতটুকু আগানো হচ্ছে বা নির্বাচন নিয়ে যত কথা বলা হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়ার কথাগুলো বলা হচ্ছে, তত বিভিন্ন ঘটনার দিকে যাচ্ছে। এবং সর্বশেষ যে বিষয়টি আমরা উল্লেখ করতে পারি সেটি হলো জাতিসংঘের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কথা খুব জোরালোভাবে বলেছেন। সেখানে তিনি বাংলাদেশের ঠিক এই সময়ের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতের কী ধরনের চিন্তা, ভারত কী কেমন ভাবে সেই বিষয়টিকে উল্লেখ করেছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটি বিষয় জানিয়েছেন যে তারা বাংলাদেশের যে পুরনো রাজনীতির জায়গায় যে ফ্যাসিবাদের উদ্ভব ঘটেছিল, এই ধরনের ফ্যাসিবাদ যাতে আর কখনো না আসে, গণতন্ত্র যেন আর বিপন্ন না হয়, খুন গুমের রাজনীতি যেন আর কেউ না করতে পারে, বা নির্বাচিত কোনো সরকারও যেন এইদিকে না এগোতে পারে, সেই জায়গাটিকে তিনি সুনির্দিষ্ট করতে চান, নিশ্চিত করতে চান। যে কারণে তিনি নির্বাচিত যে সরকারটি আসবে সেই সরকার এই সংস্কার চলমান রাখবে সেটিও বলেছেন। আর এর পাশাপাশি জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল তাদের কাজগুলো করছে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিষয়টি আমরা কয়েকদিন ধরে দেখছি যে শুনছি আমরা যে এই কোটা আন্দোলন থেকে উঠে আসা যে দুটি রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ এবং এনসিপি, এই দুটি রাজনৈতিক দল এক ধরনের আলোচনা করছে, তারা একীভূত হতে চায়। যদিও এটি আমরা বিভিন্নভাবেই শুনছি, কিন্তু এটি নিয়ে কোনো পরিষ্কার ধ্যান ধারণা এখনও পাওয়া যায়নি। তবে তারা একসাথে মিলতে চায়। কখনো আবার বলছেন যে এনসিপি গণ অধিকার পরিষদের সঙ্গে এবি পার্টিও যুক্ত হতে চায়। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের যে বিষয়টি, সেই বিষয়টিও রেখেছি আমরা, এনসিপি নাকি গণ অধিকার পরিষদ, কোন দিকে আসলে এই যে গেল 6-7 বছরে যে তরুণ নেতৃত্বগুলো উঠে আসলেন, তাদের এই দুই দল বা অন্যান্য দল যাবে। আমাদের সঙ্গে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ইউথ লিডার অ্যাক্টিভিস্ট ডাক্তার রাকিব আল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এমনি যে বিষয়টি আরেকটু উল্লেখ করতে চাই সেটি হলো এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আবারও কিন্তু এই জাতিসংঘে যাওয়ার পরে বিশ্ব নেতারা দারুণভাবে তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিষয়টি অনেকটা নিজের যে ইমেজ, সেই ইমেজের মাধ্যমে যত না প্রধান উপদেষ্টা, তার চেয়ে বেশি নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের জন্য এটি খুবই সুবিধাজনক অবস্থা। এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রের একটি প্রতিনিধি দল, রাষ্ট্রের প্রধানরা সবাই মিলে এসে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন এই জায়গাটি নিশ্চয়ই ডক্টর ইউনূস আরও ব্যাখ্যা দিবেন তিনি পরে। আমরা আপাতত শিরোনাম দেখব, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অর্থনীতির উন্নয়নের প্রশংসায় বিশ্ব নেতারা, অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা, মুক্ত বাণিজ্যে আগ্রহী ভুটান। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রকাশ্য ও অদৃশ্য সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নির্বাচন কমিশন। আমরা যে কাজ করছি, ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আপনাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করছি, এতে আমরা উই আর ফেসিং সো মেনি চ্যালেঞ্জেস, বোথ সিন অ্যান্ড আনসিন। কর্মকর্তাদের নিরপেক্ষতায় কোনো ছাড় নয়, ঐক্য না থাকলে ফ্যাসিবাদ ফিরবে, সতর্ক করলেন তারেক রহমান। সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ ভয়াবহ, আশঙ্কা মির্জা আব্বাসের। জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে রাজপথে নামতে হবে না, শফিকুর রহমানের প্রতিশ্রুতি। সার্জিস আলমের অভিযোগ, ভোটের আগেই প্রশ্নবিদ্ধ ইসির স্বচ্ছতা। এবং ডাকসু নির্বাচনে অনিয়মের বিষয়ে প্রশাসনের সদুত্তর চায় ছাত্রদল সহ 3 সংগঠন, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। শিরোনাম শুনছিলেন। আমাদের অনুষ্ঠানে বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। রাশেদ খান, আপনারা আলোচনায়
আলোচনায় আমরা একটি দুঃখজনক আলোচনা দিয়েই শুরু হলো আপনাদের বিষয়টি, যে আপনাদের দলীয় প্রধান নুরুর উপর হামলার পর এবং এরপরের থেকে আমরা দেখছি যে খুব দ্রুত আপনারা আপনাদের দলের যেটাকে বলা হয় মুড সুইং, দলের বিভিন্ন চিন্তা বা দলের বিভিন্ন নীতি নির্ধারণটা আপনারা খুব দ্রুত বদলাচ্ছেন হয়তো আপনাদের রাজনৈতিক কৌশলের কারণেই বদলাচ্ছেন। এবং সর্বশেষ আমরা যেটা শুনলাম যে আপনারা এনসিপি এক হতে চান, আমরা এই বিষয়টিকে জানতে চাই আসলে এটা কি জোট করতে চাচ্ছেন বা আপনারা কি ফরম্যাটে আসলে এগোতে চান এটি? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। এখানে এনসিপির একজন প্রতিনিধি থাকলে ভালো হতো, তাহলে কথা আলোচনাটা আসলে প্রাসঙ্গিক হতো। যেহেতু আমি একলা হয়ে গেছি, আমি সংক্ষেপে শেষ করি। না, আপনি আপনার মতো করেই, আপনারও তো দল, আপনার তো এটি আপনার এন্টিটি, সেই জায়গা থেকে আপনি আপনারটা সেটাই বলি। দেখেন, আমরা আসলে যেহেতু এনসিপির যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, এরপরে 19 সালের ডাকসু নির্বাচন, 2021 সালের নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, 2019 সালে আবার যখন আবরার ফাহাদকে হত্যা করা হয় তার প্রতিবাদে আন্দোলন, 2023 সাল পর্যন্ত তাদের অনেকে সরাসরি ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিল। 2024 সাল পর্যন্ত এনসিপির অনেক নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিল। সব মিলিয়ে এনসিপিতে যারা আছে একদম শীর্ষ পর্যায়ে, তাদের অনেকে আমাদের সাথে দীর্ঘ সময় রাজনীতি আন্দোলন সংগ্রাম করেছে, যে কারণে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে এক ধরনের বোঝাপড়ার জায়গাটা আছে। উত্থানটা একই রকম। 2024 সালেও তো কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং 18 সালের কোটা সংস্কার আন্দোলন, যেটার পায়োনিয়ার আমরা, এবং সব মিলে তাদের সাথে আমাদের রাজপথের সম্পর্ক, যে কারণে তাদের মধ্যে আমাদের আদর্শিক মিল আছে। এনসিপি যখন দল গঠন করে এবং তারা যে তাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরছিল কর্মসূচি, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা আরেকটা গণ অধিকার পরিষদ। তো সেই জায়গা থেকে আমাদের অনেকের মধ্যে চিন্তা আছে, যেহেতু একই উদ্দেশ্য, একই লক্ষ্য, আমাদের ভিতরে সম্পর্ক ছিল, আমরা একই চেতনায় বিশ্বাস করি। গণ অভ্যুত্থানে আমরা সবাই ভূমিকা রেখেছি। নুরুল হক নূর নিজে অ্যারেস্ট হয়েছিল, নাহিদ ইসলাম তিনি এক দফার ঘোষণা করেছেন। তো সেই জায়গা থেকে আমাদের মিল থাকার কারণে বিভিন্ন সময় এই আলোচনা হয় যে আমরা কি এক হতে পারি না। বিশেষ করে যখন নুরুল হক নূরের উপর হামলা হলো, নুরুল হক নূর যখন হাসপাতালের বিছানায়, তখন নাহিদ ইসলাম সহ অনেকে দেখতে গিয়েছেন, আক্তার হোসেন, সার্জিস, হাসনাত, তারা কঠোর সমালোচনা করেছেন বিষয়টি। জি, তো সেই জায়গা থেকে আবার আলোচনার সূত্রপাত যে আমরা কি এক হতে পারি না। কারণ এর আগে হাসনাদের উপরে হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে আক্রান্ত করা হয়েছে। নুরুল হক নূর আক্রান্ত হলো, আমাদের অসংখ্য নেতৃবৃন্দ আক্রান্ত হলো। সর্বশেষ সেই জায়গা থেকে আমাদের তাসনিম জারা এবং আক্তারের উপরেও আক্রমণ করা হলো সর্বশেষ। এমনকি সেখানে শুধু আক্তার এবং তাসনিম জারা না, সেখানে তো বিএনপির মহাসচিব, তার সাথেও তো বাজে আচরণ করা হয়েছে। সব মিলে আমাদের কাছে, যেহেতু আমরা দুটা তরুণ শক্তি এবং আমাদের ভিতরে অনেক মিল আছে, একসাথে পথ চলার ইতিহাস আছে, যে কারণে একসাথে চলার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এনসিপির কয়েকজন নেতা আবার যেটি বক্তব্য রেখেছে যে আমরা নাকি এনসিপিতে যোগদান করতে চাই, সেটি আসলে সঠিক না। গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে বা আমাদের অঙ্গ সংগঠনগুলো বিলুপ্ত করে শুধুমাত্র এনসিপিতে যোগদান করবো, এই ধরনের কোনো আলোচনা হয়নি। বরং দুটি দল কিভাবে একসাথে কাজ করতে পারে, সেটি হতে পারে এই দুটি দলের মধ্য থেকে যে কোনো একটি নামকে আলোচনার ভিত্তিতে সেটি চুজ করা, অথবা নতুন নাম সিলেকশন করা, নানান ধরনের আলোচনা হয়েছে। নেতৃত্বের জায়গায় নুরুল হক নূর এবং নাহিদ ইসলাম, তাদের নেতৃত্বের ব্যাপারে আমরা প্রস্তাব করেছি, যেহেতু দুজনই গুরুত্বপূর্ণ নেতা এবং দুজনই এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা সে বিষয়ে প্রস্তাব করেছি। এখন তারা কতটুকু ছাড় দেবে, আমরা কতটুকু ছাড় দিব, সেটি নিয়ে নুরুল হক নূর দেশে ফিরলে, আক্তার হোসেন দেশে ফিরলে, দলের নামটি কি হবে? জি, তো নুরুল হক নূর দেশে ফিরলে, আক্তার হোসেন দেশে ফিরলে, তখন আমরা আবার আলোচনা করব। আমি মনে হয় স্পষ্ট করেছি যে আমরা যদি এক হই, সেক্ষেত্রে দুটি দলের মধ্য থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করতে পারি, অথবা আমরা নতুন দল গঠন করতে পারি। সেক্ষেত্রে অনেক প্রসঙ্গ বা প্রশ্ন আসে যে সামনে তো ইলেকশন, আমরা যদি নতুন নামে আত্মপ্রকাশ করি, কোনো দলের নিবন্ধন থাকবে না। তো নানান ধরনের আলোচনা আছে। সেক্ষেত্রে দুটি দলের মধ্য থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করা, অর্থাৎ আমরা এক হওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং আমাদের দরজা আমরা খোলা রেখেছি এবং আমরা যথেষ্ট উদার। এখন এনসিপি তারা কী ভাবছে, উই ডোন্ট নো। তাদের অনেকের বক্তব্য আমার কাছে খুব অহমিকা প্রকাশ মনে হয়েছে। তো এই ধরনের অহংকার করে তো আসলে একীভূত হওয়া যায় না। দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দল গঠন করলো বিএনপি, তার আগে কিন্তু জাগো দল
সেটাকে বিলুপ্ত করলেন, এরপরে জাতীয়তাবাদী ফ্রন্ট সেটাকে বিলুপ্ত করলেন, এরপরে তিনি বিভিন্ন দলকে নিয়ে বিএনপি গঠনের উদ্যোগ নিলেন। অর্থাৎ এনসিপি যেহেতু এই সর্বশেষ নেতৃত্বের তারা ছিল, সেই জায়গা থেকে তাদের যথেষ্ট আন্তরিক হতে হবে। আপনি বড় দলের ছোট নেতা হবেন নাকি ছোট দলের বড় নেতা হবেন, এটা এনসিপি কি ভাবছে আই ডোন্ট নো, বাট আমাদের জায়গা থেকে আমরা আন্তরিক। তারা যদি মনে করে যে একীভূত হবে ভালো কথা, আর তারা যদি মনে করে যে গণ অধিকার পরিষদ যোগদান করবে, তাহলে গণ অধিকার পরিষদ কখনোই এনসিপির সাথে যোগদান করবে না। আচ্ছা, আমি আরও দুটো প্রশ্ন করতে চাই, এরপর রাকিব আপনার কাছে আসবো। সেটি হলো, এক নম্বর কথা হলো সেটি রাজনৈতিক দল দুটো আলাদা এন্টিটি নিয়ে তৈরি হওয়া। আপনাদের নিশ্চয়ই পলিটিক্যাল একটি মিশন আছে, যে কারণে তারা বলল দেখি আপনি রাজি হয়েছেন, তা তো না। আমরা যেহেতু এনসিপির কেউ নেই, আমি আপনার জায়গা থেকেই জানতে চাই যে আপনারা কি মানে পলিটিক্যাল ভিশনটা কি, কেন আপনারা মোটামুটি এই নীতিগতভাবেই সিদ্ধান্ত নিয়েছেন যে এক হবেন? দেখেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাস্তবায়ন করা। ঠিক তারা একই ধরনের উদ্দেশ্য তারা পছন্দ করে। এটা তো আমি অবশ্যই জানি, ঠিক আছে, আপনি ইউ আর রাইট। কিন্তু আমি জানতে চাচ্ছি আসলে সামনের যে নির্বাচন, সামনের যে নতুন বাংলাদেশ, জুলাই সনদ, এই সব কিছুকে সামনে রেখে আপনাদের নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ভিশন আপনারা দেখেছেন যেটা নিয়ে এগোতে চাচ্ছেন। হ্যাঁ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি একই রকম। দ্বিতীয়ত, জুলাই সনদ নিয়ে আমাদের চিন্তা প্রায় একই রকম। তবে তারা গণপরিষদ নির্বাচন চায়, আমরা আসলে গণপরিষদ নির্বাচনের ব্যাপারে কোনো মন্তব্য করিনি। তবে আমরা উভয়ই আসলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি এবং একটি গণভোটের মাধ্যমে একই দিনের জাতীয় নির্বাচন, গণভোট, যেটাতে আমরা একমত পোষণ করেছি এবং বিএনপিও একমত পোষণ করেছে, অন্যান্য দলও একমত পোষণ করেছে। তো নানান বিষয়ে আসলে আমাদের ভিতরে যেমন মত পার্থক্য আছে, আবার মতের অমিলও আছে। তারপরেও যেহেতু উত্থানটা একই রকম, একসাথে রাজনীতি করার ইতিহাস আছে এবং একসাথে আমরা দীর্ঘ সময় পথ চলেছি, রাজনীতি করেছি, এবং এই যে লাস্ট সর্বশেষ ডাকসু নির্বাচন দেখেন, জাকসু নির্বাচন দেখেন, সেখানে আমাদের প্যানেলও খুব ভালো করেনি, তাদের প্যানেলও ভালো করেনি, বাস্তবতা যেটা স্বীকার করতে হবে। সেই জায়গা থেকে এই তারুণ্য যদি বিভাজিত থাকে, তো তারাও লুজার হবে, আমরাও লুজার হব, এই চিন্তার জায়গাটা সবার মধ্যে আছে। এবং এই উপলব্ধিবোধের জায়গা থেকে মূলত তাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ আমরা বসেছিলাম, যেখানে আমাদের দলের পক্ষ থেকে নুরুল হক নূর যদিও অসুস্থ, তারপরে যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা, তিনি কষ্ট হলেও ছিলেন, আমি ছিলাম, আমরা আলোচনা করেছি, কথা বলেছি। এখন এইটা আসলে চূড়ান্ত পর্যায়ে কি হয় আমিও জানি না। আর শেষ এই দলের বিষয়, মানে এক হওয়ার বিষয় নিয়ে আর ছোট্ট আরেকটি প্রশ্ন, সেটি হলো যে দুটি দল, তিনটি দল, চারটি দল, পাঁচটি দল, যেমন 12 দল বা এর আগে 20 দলীয় জোট, এগুলো হলো জোট ছিল, বা 14 দলীয় জোট, 4 দলীয় জোট। আপনারা আসলে কি করছেন, এটা জোট না দল একীভূত করছেন? আমরা আসলে যেটি আলোচনা করেছি, দেখেন, জোটের ইতিহাস আছে। আমরা এর আগে গণতন্ত্র মঞ্চের সাথে ছিলাম, সেখানে আমাদের আসলে আবার আমরা সেখান থেকে ব্যাক করেছি। তো এক ধরনের তিক্ততা তৈরি হয় জোটের মধ্যে যদি আপনি না থাকতে পারেন। তারা মানিয়ে আছে, কিন্তু আমাদের পক্ষে মনে হয়েছে যে আমাদের মনে হয় এখানে থাকা কঠিন হচ্ছে। তো সেই জায়গা থেকে একটা তিক্ততা তৈরি হয়েছিল, যদি এখন নাই, এখন তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক গণতন্ত্র মঞ্চের সাথে। এরপরে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে আমরা কি আসলে জোট গঠন করব, গণ অধিকার পরিষদ, এনসিপি বা অন্যান্য দল সহ। তখন তাদের পক্ষ থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলল, দেখেন, আপনারা তো এর আগে জোটে ছিলেন, সেটা কিন্তু টিকেনি। তো ঠিক একইভাবে যদি আমরা জোট গঠন করি, একসাথে না হতে পারি, মানে জোট গঠন করলাম কিন্তু না থাকতে পারি, সেক্ষেত্রে তো আবার নানান ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে। এই জন্য আসেন আমরা একসাথে কাজ করি, সেটা এক দলে এসে এই আলোচনায় এসেছে। তবে এই আলোচনা আসলে কতটুকু ফলপ্রসূ হবে আমি বুঝতেছি না, কারণ তাদের নেতৃবৃন্দ যে ধরনের বক্তব্য দিচ্ছে, এটা আসলে এক ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। আমি সর্বশেষ নেতা নাহিদ ইসলাম, জি, বা আপনার নেতা ভিপি নূর, সাবেক ভিপি নূর, বা আপনি রাশেদ খান, বা সেখানকার আক্তার হোসেন, আপনারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি এন্টিটি বহন করেন, আপনারা আপনাদের ইমেজ গঠন করেছেন। এনসিপি গণ অধিকার এক হলে সাধারণ সম্পাদক কে হবে? রাশেদ খান? না, আমি স্পেসিফিক করি না, আমি জেনারেলি জানতে চাচ্ছি। যে স্যাক্রিফাইস করতে জানে না সে বড় নেতা হতে পারে না। বাংলাদেশে যার স্যাক্রিফাইস আছে, ত্যাগ আছে, যে আসলে উদার, সে একসময় না একসময় বড় হয়েছে, কেউ তাকে আটকাতে পারেনি। আমরা তো আসলে কোনো পারিবারিক প্রতিষ্ঠান গঠন করতে চাইনি। মূলত আমাদের দলের যে কর্মসূচি, একই ব্যক্তি দুইবারের বেশি দলীয় প্রধান হতে পারবে না। তো সেক্ষেত্রে দলীয় প্রধানকে হলো, সেটা আসলে গুরুত্বপূর্ণ ম্যাটার না। এটা 4 বছর পরে আমিও হতে পারি,
এটা অন্য কেউ হতে পারে। তো সেটাই বলতেছি যে সাধারণ সম্পাদক কে হলো, আমি নাকি আক্তার হোসেন, সেটা গুরুত্বপূর্ণ ম্যাটার, নাকি আমরা একসাথে হচ্ছি, একে অপরকে ছাড় দিচ্ছি। মনে করেন যে আমি সাধারণ সম্পাদক হলাম বা আক্তার হোসেন হলো, পরের বার তো আমার হওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু এই যে আমি বা আক্তার হোসেন যদি ছাড় না দিই, তাহলে তো এক হওয়া যাবে না। ঠিক আছে, বৃহত্তর স্বার্থে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু এরপরও আমি বলি যে যেটি আপনি গুরুত্বপূর্ণ বলছেন না, কিন্তু তার আরও একটি অ্যাঙ্গেলে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এবারকার যে নির্বাচন বা এবারকার দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনার এর পরের বার থাকবে না। এই পরিস্থিতিতে আপনারা দুটি দল, যে দুটি দলকে আমরা তরুণ এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করছি এবং রাজনীতিবিদরাও মনে করছেন, ভোটাররাও মনে করছেন, সেই জায়গাতে আপনারা ঠিক একদম শেষ মুহূর্তে এসে হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা নিতেই পারেন আপনার দল, আপনার সেখানে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি আমি তুলতে চাচ্ছিলাম, যে সভাপতি, প্রধান, এই জায়গাগুলো, কারণ আপনারা দুটি দলই তাদের যে নেতারা রয়েছেন কমিটিতে, যারা যারা আছেন, তাদের প্রত্যেকেরই খুব ভালো এন্টিটি, মানে প্রোফাইল ভালো, পরিচিত। জি, দেখেন এক হওয়ার ইতিহাসটা যদি আপনি দেখেন, বিএনপি যে সময় সবাইকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দল গ্রহণ করেছেন, সেখানে অনেক বড় বড় নেতা ছিলেন, ভাসানী নায়েব বা বিভিন্ন দল ছিলেন, তারাও বড় নেতা ছিল, এক হয়েছে না? ঠিক একইভাবে এখন আমাদের দলে বড় নেতা আছে, তাদের দলে নেতা আছে, হ্যাডামনি যদি থাকি তাহলে কখনো এক হতে পারবো না, ছাড় দিতে হবে। এখন আমার কথা হলো যে আমি কি আসলে এই আমার যে দল, আমরা তারুণ্য একদিকে, তাদের যে দল তারা তারুণ্য অন্যদিকে, তো আমরা যদি এই দুইটা তারুণ্য এক হই, তাহলে আমরা যদি এখন এতটুকু থাকি, তাহলে এত বড় হবে। আমি রাকিবের কাছে যাব, নামটা কি এমন হবে, গণতান্ত্রিক নাগরিক পার্টি বা গণ অধিকারের নাগরিক পার্টি? এইগুলো নিয়ে এখন পর্যন্ত আলোচনা পর্যায়ে রয়েছে, ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি, নাম কি হবে বা এটার কমিটি ফরমেশন কিভাবে হবে, কিন্তু এই যে আপনি নিজেও বলেছেন যে নাম হলে আবার নতুন করে রেজিস্ট্রেশন, আবার আমরা আমাদের সমস্ত অপশন খোলা রেখেছি আমরা আমাদের জায়গা থেকে, যাতে আলোচনা সহজ হয় এবং যে একীভূতকরণ এটাও যাতে সহজ হয়, এই জন্য আমাদের অপশন খোলা রয়েছে। এখন তার মানে এই নয় যে আমি আমার অস্তিত্ব বিলীন করে আপনি যেটা বলবেন আমি সেটা মেনেই আমি আপনার সাথে সমঝোতে আসবো। আপনাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে। আমি যদি 50 ছাড়ি, আপনাকে 50 ছাড়তে হবে, অন্যথায় আমি 10 ছাড়বো আর আপনি ছাড়বেনই না, এটা তো হইতে পারে না। একীভূত হওয়া মানে কি, দেখেন কারোর সাথে যদি প্রণয় হয়, ভালোবাসা হয়, কাছাকাছি কিন্তু দুজনকে আসতে হয়, তাই না? একজন আসলো আর একজন আসলো না, এটা তো প্রেম না, এটা তো ভালোবাসা না। তো গণ অধিকার পরিষদ তো এত অস্তিত্বহীন না। গণ অধিকার পরিষদের আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে। এই দেশে গণ অধিকার পরিষদ আই হেট পলিটিক্স যারা বলা শুরু করেছিল, তাদেরকে আই লাভ পলিটিক্স শিখিয়েছে। আমি শেষ করি, যেহেতু আপনি এক মিনিটে শেষ করি, যেহেতু প্রসঙ্গ আসলেন। এদেশে যখন কেউ আন্দোলন করার সাহস ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অল্প কয়েকজন শিক্ষার্থী আমরা শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে স্লোগান দিইনি, এমনকি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছি ডাকসুর ভিপির রুমে। সেই রুমে আমি, নুরুল হক নুরসহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করা হয়েছে। কারণটা কি? এর একমাত্র কারণ ছিল যখন ভারতে এনআরসি এবং সিএ বিরোধী আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে আমরা সংহতি জানিয়েছি, সংখ্যালঘু ভারতীয়দের পাশে দাঁড়িয়েছি। দেখেন যখন আবরার ফাহাদকে হত্যা করা হয় বাংলাদেশে, কিন্তু আমরাই, নুরুল হক নুরের নেতৃত্বে, ওই সময় তিনি ভিপি, আমরা বাংলাদেশে কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। গণরুম, গেস্ট রুমের বিরুদ্ধে কেউ কথা বলতো না, আমরা কয়েকজন ছেলে কথা বলতে বলতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি যেটা আসলে অভ্যুত্থানের রূপ দান করেছে। রাকিব, আমরা ছোট একটি বিরতি নিয়েই আপনার কাছে আসবো, পুরো বিষয়টি আপনি এখন যেহেতু তাদের এই দলের জায়গাটায়, তা আমি প্রথম হাফে তার একটু সময়ই গেল যাতে সে ব্যাখ্যা দেয়, কিন্তু এই পুরোটার খণ্ডনটা আপনার বিরতির পরে আপনি শুরু করেন। দর্শক, 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে আমরা কথা বলছিলাম এনসিপি নাকি গণ অধিকার পরিষদ, নাগরিক ন্যাশনাল সিটিজেন পার্টি নাকি গণ অধিকার পরিষদ, নাকি দুটো মিলিয়ে গণ অধিকারের নাগরিক পার্টি হতে পারে, যেটা তারা মনে করবেন। ডাক্তার রাকিবের কাছে আসতে চাই, সেটি হলো যে ঠিক এই মুহূর্তে এক ধরনের রাজনৈতিক আলোচনা ছুড়ে দিয়েছেন তারা, একীভূত হোক আর না হোক, তারা এক ধরনের আলোচনা ছুড়ে দিয়েছেন এবং কোটা আন্দোলন থেকে বেরিয়ে আসা, কিন্তু এই দুটি দলই কোটা আন্দোলন থেকে বেরিয়ে আসে। আপনার অবজারভেশন কি? তরুণদের মধ্যে কেমন সাড়া ফেলবে, বা
কনভেনশনাল প্রচলিত রাজনীতিতে তারা আসলে কি ভাবছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক রাশেদ ভাই এবং দর্শকদেরকেও সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমাদের জুলাই আন্দোলনটাকে আসলে 36 দিনের আন্দোলন বলা হয়। 36 দিনের আন্দোলন বলে এটা আমি মনে করি যে এটা সবসময় ইন্টেন্সিটিটা কমিয়ে দেওয়া হয়। এই আন্দোলনটা কিন্তু 16 বছরের একটা পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। আর জুলাই মাসে যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। যে কোটা বিরোধী আন্দোলন শুরুতে 18 সালে এই রাশেদ ভাই এবং বিপিনুর যারা আরও ছিল তারা সিনিয়র নেতৃত্ববৃন্দ তাদের দিয়েই এই আন্দোলনটি শুরু হয়। এবং আমি মোটামুটি 18 সাল থেকেই ওনাদের এই পুরা সাইকেলটাকে আমি ব্যক্তিগতভাবে ওনাদের সাথে পরিচয় চিনি। তো ধরুন, এই আক্তার বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, সার্জিস আলম তো তখন ছিলই না, যারা যারা ছিল তারা কিন্তু এই আন্দোলনের একটা কন্টিনিউয়াস পার্ট। আর সেই বিরোধী কোটা আন্দোলন বা উনি যে বর্ণনাগুলো দিল সেই আন্দোলনটার টাইম ফ্রেমটা আপনার দেখতে হবে। সেই টাইম ফ্রেমটা এমন একটা টাইম ফ্রেমে যখন আসলে হাসিনা আসলে টিপিক্যাল পলিটিক্যাল পার্টি যারা বিরোধী দল যারা তাদেরকে আসলে দমন পীড়নের মাধ্যমে তাদেরকে চাপিয়ে রেখেছিল। আপনি যদি বলেন বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির সবাইকে। তো সেই টাইমেতে সময়ের প্রয়োজনে একটি বিকল্প ব্যবস্থা গড়ে উঠেছিল, যেটি নেতৃত্ব দিয়েছিল এই আজকার গণ অধিকার পরিষদে যারা নেতৃত্বে রয়েছে তারা। কিন্তু পরবর্তীতে আপনি দেখেন তারা কিন্তু একটা মানে নতুন বন্দোবস্তের কথা বলে, দুই দলে কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলে। যদিও আমরা এখন পর্যন্ত নতুন বন্দোবস্ত বলতে আমরা টার্ম অনুযায়ী বুঝি, কিন্তু ওইটার আসলে রূপরেখা কি এটা আমরা আসলে কারো কাছে ক্লিয়ার না। কিন্তু তারপরও ওনাদের একটা স্যাক্রিফাইসের একটা লিগেসি এরা বহন করতেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম জুলাই যে আন্দোলনের পরবর্তী সময় যে রাজনীতি দলটি গঠন করে, ইভেন রাজনীতি দল গঠন করার আগেও কিন্তু তাদের গণ অধিকার পরিষদে কিংবা ছাত্র অধিকার পরিষদে অনেকে ছিল। তো সুতরাং এটা কিন্তু আসলে তাদের দুই দলেরই জন্য ক্ষতি হয়েছে এবং যে ক্ষতিটা তারা আসলে টের পেল সেটা হচ্ছে কি সর্বশেষে ডাকসু ইলেকশনে, যে আসলে একতাই বল এবং তারা যে আসলে প্রথাগত রাজনীতির বাইরে তারুণ্য ভিত্তিক যে রাজনীতি করতে চায় সেটা যে করা মানে সম্ভব হয়ে উঠছে না। খুব দুরূহকণ্ড রাজনীতি দল গঠন করা কিন্তু খুবই টাফ জিনিস। আর আরেকটা বিষয় হচ্ছে কি ওনাদের আমি আরেকটু এগিয়ে রাখবো গণ অধিকার পরিষদকে এনসিপির তুলনায়। কারণ গণ অধিকার পরিষদ এমন একটি টাইমে রাজনৈতিক দল গঠন করলো যখন হাসিনার ক্ষমতা টাইম, তাই না? সুতরাং একটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়াটা কিন্তু অনেক লম্বা একটা জার্নি এবং সেই জার্নিতে কিন্তু তারা উতরে গেল, যেটাতে এখনও পর্যন্ত এনসিপি উতরেতে পারেনি। আর আরেকটা বিষয় হচ্ছে ধরুন গণ অধিকার পরিষদ কিন্তু তার মানে সমর্থক শ্রেণী যাই হোক না কেন কিন্তু সে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের পথে প্রান্তরে তারা পৌঁছাতে পেরেছে, তাই না? আর এবার আসে অন্য বিষয় হচ্ছে ধরুন এই রাজনৈতিক দল দুইটাই যদি আপনি বলেন তারা আসলে নতুন বন্দোবস্ত এখনও যদি আমাদের কাছে ক্লিয়ার করেনি, কিন্তু তাদের কাছে তারা আসলে নতুনত্বের রাজনীতি উপহার দিতে চায়। এবং আমরা মোটা দাগে যেটা বুঝি সেটা হচ্ছে কি এই দুটি দল আরেকটি বিএনপি হবে না, বা বিএনপির বি টিম সি টিম হবে না, কিংবা জামাতের বি টিম বা সি টিম হবে না, বা মূলধারার বি টিম বা সি টিম হবে না। এবং তারাও যখন গত এক বছরে যখন বিভিন্ন দলের সাথে মূলধারা রাজনৈতিক দলগুলোর সাথে জোট করার চিন্তা ভাবনা করতেছিল কিংবা মানে এলাই হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু সেটাও আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি পজিটিভ ওরা সাইনও পায়নি কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে তারা পজিটিভ কিছু দেখেনি, যার কারণে তারা মনে করলো যে তারা দুটি দল একসাথে হতে পারে। এবার সে 3 নম্বর বিষয় হচ্ছে কি আমাদের এবারের যে মানে আমাদের ভোটার সংখ্যা যদি আপনি দেখেন তার মধ্যে 53% ভোটার তারা কখনো তাদের সংখ্যাটা হচ্ছে কি 35-এর নিচে, মানে যাদেরকে আমরা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি ইউথ বলি 18 থেকে 35, তারা কখনো ভোটে দিতে পারেনি। যদি আমি 9 সালের পরে ইলেকশন যদি ধরি, তো সেই জায়গা থেকে ভোটারদের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়েছে। আর বহির্বিশ্বের রাজনীতি যদি আপনি দেখেন যেখানে মানে বহুত্ববাদের রাজনীতি চর্চা করা হয়, আমি যদি মালয়েশিয়ার কথা বলি, আমি যদি ইন্দোনেশিয়ার কথা বলি, আমি যদি টার্কির কথা বলি, সে জায়গা থেকে ধরেন মূলধারা পলিটিক্স পার্টি কিন্তু 2টা না 4টা 5টা 6টা, এবং ওই দেশগুলোতে যদি আপনি দেখেন নতুনত্বের রাজনীতি কিন্তু গড়ে উঠেছিল। আবার যদি আপনি পাকিস্তানের কথা যদি বলেন, তেরাকে ইনসার পিটিআই যেটা তারা 2014 বা 15-তে তারা ইমরান খানের নেতৃত্বে ক্ষমতা এসেছিল, কিন্তু তারপর তারা কিন্তু 93 সালে যখন দলটি গঠন করা হয় তখন তারুণ্যভিত্তিক রাজনীতি ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তারা যদি একভূত হতে পারে তাহলে এটা নিশ্চয়ই আমাদের তারুণ্য রাজনীতির জন্য, তাদের ব্যক্তিগত জন্য এবং আমাদের সর্বোপরি রাজনীতির জন্য একটা গুড সাইন। এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে কি যেটা রাহাস ভাই নিজে বললো যে অহমিকা প্রকাশ বা দলের কাঠামো কীরকম হবে বা দলের স্ট্রাকচারটা কীরকম হবে, তো সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সে ব্যাপারটা হচ্ছে ধরুন এখানে কে কতটুকু ছাড় দেবে। আর একটা বিষয় হচ্ছে ধরুন গণ অধিকার পরিষদ কিন্তু একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আর এনসিপি কিন্তু এখনও নিবন্ধিত হয়নি, হয়তো তারা খুব শীঘ্র নিবন্ধন পেয়ে যাবে। তো যদি তারা পেয়ে যায় তাহলে কিন্তু 2টা নিবন্ধন দল হয়ে যায়। তো এখন 2টা নিবন্ধন দল থেকে কি আপনি 2টাকে রাখবেন নাকি আবার নতুন করে দল গঠন করবেন নাকি একটিকে রাখবেন, তো সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন চলে আসে। মানে একটা দল গঠন করা তো অনেক জার্নি, কারণ ওনাদের অনেক ঘরপটা পয়তে হয়েছে। তো সেই জায়গা থেকে নতুনত্ব রাজনৈতিক দলটা স্যাক্রিফাইস করবে কিনা, কোন নামে থাকবে কিনা, সেটা আসলে বড় প্রশ্ন। আর এনসিপির এখানে কেউ নাই, না থাকলেও আমি একটু বলি এনসিপির মধ্যে আসলে ওদের মধ্যে যে একটা টেন্ডেন্সি আমি ব্যক্তিগতভাবে যেটা পরিলক্ষিত করেছি সেটা হচ্ছে সবাই আসলে নেতৃত্ব দিতে চায়, সবাই নেতা হতে চায়। তো সেই জায়গা থেকে ধরুন জনাব বিপিনুর, রাশেদ ভাই কিংবা ওনাদের আরও নেতা ফারুক ভাই,
তাদের পদগুলো কিরকম হবে, তারা কতটুকু ছাড় NCP দিবে। নেতারা যে কোটা আন্দোলনের যে সময়টা ছিল সেই সময় তাদের কিন্তু একটা ডায়লগ খুব বিখ্যাত ছিল যে আমাদের সব সমন্বয়ক ধরে ফেললেও আমাদের আরো সমন্বয়ক আছে। না, সেটা তো আসলে তখন কোনো রাজনৈতিক ব্যানারের কোনো আন্দোলন মুভমেন্ট হয়নি। কিন্তু সেইটার একটা ক্যারেক্টারিস্টিক্স কি এটা সেটা ক্যারেক্টারিস্টিক তো আমি ব্যক্তিগত ওনাদের মধ্যে দেখিনি। তো সুতরাং আগামী রাজনীতিতে এদের উনি যেটা বললো যে আমি 50% ছাড়লে আপনাকে তো 50% ছাড়তে হবে, তো সেটারও আবার অন্য ফর্মুলা আছে। আপনি যদি ধরেন বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জামাতের কথা যদি চিন্তা করেন, তাদের কিন্তু দেখবেন একটা প্রেসিডেন্ট মেম্বার বা স্থায়ী কমিটির মেম্বার রয়েছে। সুতরাং আপনি মূলধারা যদি স্ট্রাকচারে 4-5 জনকে নেতৃত্ব বজায় রেখে বাকিদেরকে এই কাঠামোতে ফেলে দিতে পারেন, তাহলে আমি মনে করি এটা যদি ছাড় দেয় তাহলে এটা ভালো হবে। এবং আমি মনে করি যে ধরুন রাজনীতি তো আসলে একটা লম্বা রেসের ঘোড়া, আপনি এই ইলেকশনটা তো খুব বেশি দিনের টাইম নেই এবং এই ইলেকশনে ওনাদেরও গুছিয়ে উঠতে একটা টাইম লাগবে। আর আমি যদি মনে করি যে ধরুন ওনারা যদি বিচ্ছিন্নভাবে কোনো দলের সাথে যায়, 2-4-5টা আসনও কিন্তু রাজনীতি শেষ কথা না। আমি মনে করি যে তারা যদি একত্রিত হতে পারে আগামী 5 বছর কিংবা 10 বছর পরে, তাদের এই সম্মিলিত তরুণের যে শক্তিটা, তার দিনে দিনে তারা আরও বেশি এক্সপিরিয়েন্সড হবে, আরও নতুন নতুন রাষ্ট্রের বিভিন্ন ক্যাটাগরি থেকে তারা আরও নতুন নেটিজেনদেরকে তারা অ্যাড করতে পারবে। সেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা শুভবার্তা বয়ে আনবে বলে বিশ্বাস করি। একটা প্রশ্ন করতে চাই যে আমার এটা রাকিবের কথা থেকেই মনে হলো, আপনারা কি এই জামাত ইসলামী যেমন পিয়ার নিয়ে আন্দোলনে এক ধরনের মাঠ গরম করা বা নির্বাচনের আগে এক ধরনের অবস্থানে যাওয়া, আপনাদেরও কি এটা এই ধরনের কোনো পলিটিক্যাল স্টান্ট কিনা? কোনটা? এই যে দুই দল একীভূত হয়ে যাবে। আচ্ছা, না আসলে এটা কোনো পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে না। দুইটা দল এক হওয়ার আলোচনা এনসিপি যখন গঠন করলো, তার আগে আমরা একাধিকবার কিন্তু বসেছি, আলোচনা করেছি যে আমরা যেহেতু এক ছিলাম, এক হওয়া যায় কিনা। ঠিক যখন নুরুল হক নুরের উপর হামলা হলো, তখন ঢাকা মেডিকেলে এনসিপি যারা দেখতে গিয়েছে তারা পজিটিভ একটা আওয়াজ তুলেছে এবং আমাদের যারা ছিল তাদের মধ্যে পজিটিভ একটি আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে মূলত এই এক হওয়ার আলোচনা। বাট এইটাকে আমার কাছে মনে হয় যে জনগণ খুব পজিটিভভাবে দেখছে, মিডিয়া পজিটিভভাবে দেখছে এবং নতুন একটা হাইপ সৃষ্টি করা, মানে মানুষের ভিতরে হোপ সৃষ্টি করা, সেটাও কিন্তু হয়েছে। তার মানে এই তারুণ্যকে মানুষ বিভাজিত দেখতে চায় না, সবাই চায় তারুণ্য এক হয়ে কাজ করুক। এবং দেখেন বাংলাদেশে যে একটি সংকট তৈরি হয়েছে, একদিকে বিএনপি তারা জাতীয়তাবাদের রাজনীতি করছে, অন্যদিকে ইসলামিক দলগুলো তারা আবার ইসলামিক মূল্যবোধের রাজনীতি করছে। সেখানেও আবার নানা ধরনের মতপার্থক্য ইসলামিক দলগুলোর মধ্যে। যেমন জামাত ইসলামের ধারা একরকম, তারা কখনো মনে হচ্ছে মধ্যপন্থী ধারা, কখনো মনে হচ্ছে ইসলামিক ধারা। আবার কওমি ভিত্তিক যে দলগুলো রয়েছে তারা আবার পুরোপুরি ইসলামিক ধারা, মানে সে জায়গায় আবার ওই ইসলামিক ধারার মধ্যেও নানান ধরনের মতপার্থক্য রয়েছে, যে কারণে জামাতের সাথে কওমি অঙ্গনের দলগুলোর এক ধরনের আকিদাগত মনে হয় বিভাজন আমার কাছে মনে হয়েছে। যেমন যদি আপনি ডাকসু নির্বাচনটা দেখেন, ছাত্র শিবিরের যে আপনার কৌশল দেখেন, তারা কিন্তু তাদের নিজস্ব প্যানেলে তারা ইলেকশন করেনি, তাদের ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট একজন নন হিজাবি নারীকে মাঝখানে রেখে তারা প্রেস ব্রিফিং করেছে। এটা আসলে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি না। তার মানে তারা একটা মধ্যপন্থা অবলম্বন করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক জামাতে ইসলাম কি আসলে বাংলাদেশে কি ওই মধ্যপন্থার রাজনীতি করতে চায়, নাকি আসলে তারা ইসলাম পন্থা কায়েম করতে চায়? যেমন জামাতের প্রভাবশালী নেতা তাহের ভাই যেটি বলল বিবিসির সাক্ষাৎকারে, আমরা কোথায় বলেছি আমরা শরিয়া আইন ক্ষমতায় গেলে আমরা কায়েম করব, কোথায় বলেছি? এই কথা তার বক্তব্য এখনো রয়েছে, চেক করে দেখতে পারেন। তার মানে ইন্টারভিউতে, জি শ্রীরাদত্তের ইন্টারভিউতে। তো সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম ডে বাই ডে তারা আসলে মধ্যপন্থার দিকে আসতেছে। তাদের কৌশলকে আমি জানি না আসলে আসবে নাকি আসলে ভোটের রাজনীতির জন্য সব শ্রেণীপেশার মানুষের ভোটের জন্য এই ধরনের একটা কৌশল রাইট টু লেফটে আসছে, মানে ডান থেকে বামে আসতেছে না, মধ্যপন্থা। বাম তো আবার অন্য পন্থা, মধ্যপন্থা রাইট টু সেন্ট্রিক আসতেছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমি আরেকটি বিষয় বলি, আপনারা আমি একটু এটা শেষ করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিক, তো সেই জায়গায় বাংলাদেশে একটা গ্যাপ রয়েছে। গ্যাপটা কি? আওয়ামী লীগের পতন। আওয়ামী লীগ বাংলাদেশে একটি মধ্যপন্থী দল ছিল, স্বাভাবিকভাবে বিএনপির জন্য মধ্যপন্থী দলের সাথে বার্গেনিং করতে, তর্ক করতে, ডিবেট করতে বা গণতান্ত্রিক চর্চা করতে সহজ। এখন বিএনপি আসলে ইসলামিক দলগুলোর সাথে তর্ক করে পারবে না, কারণ ইসলামিক দলগুলো তারা সবসময় ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে কথা বলবে। এখন বিএনপি কি ওই কোরআন এবং ইসলামের কাউন্টার বক্তব্য দিতে পারবে? তার মানে এই বিএনপির জন্য একটি সংকট হলো বাংলাদেশে আর কোনো মধ্যপন্থী দল নাই। এখন সেই জায়গায় যদি এই আওয়ামী শূন্যতা আপনি পূরণ করতে চান, এই বাংলাদেশে একটি মধ্যপন্থী দলের উত্থান হতেই হবে। সেটি হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদে একীভূত হওয়ার মাধ্যমে, অন্যথায় আমি আজকে এই টকশোতে বলছি
আমরা যদি একীভূত না হই অন্য কোনো একটা দল এই মধ্যপন্থী অবস্থান অবশ্যই ফিল আপ করবে। সেটি হতে পারে জামাত ইসলাম, হয়তো সেই আপনার ইসলাম পন্থা থেকে ধীরে ধীরে মধ্যপন্থার দিকে তাকে যেতেই হবে। এই যে শূন্যতা, এই শূন্যতা প্রকৃতি কখনোই রাখবে না। হয় এরকম হবে যে ইসলাম পন্থার বিপরীতে ইসলাম পন্থা, অন্যথায় মধ্যপন্থা বনাম ইসলাম পন্থা, এটা হবে না, এটা কঠিন। বুঝতে পারছি। আমি একটা প্রশ্ন পলিটিক্যালি আপনার কাছে জানতে চাই, এবং এই প্রশ্নের উত্তর পর রাকিবকেও ওই একই বিশ্লেষণে বলবো। সেটি হলো যে আপনারা মানে আপনাদের আত্মপ্রকাশের পর থেকেই আপনারা বাংলাদেশের অন্যতম বড় দলের নেতৃত্বে কিন্তু জোটে বা যুগপৎ আন্দোলনে দাঁড়িয়ে আছেন। ঠিক এই মুহূর্তে আমরা যেটি শুনছি যে আমরা গণমাধ্যমে দু একটি গণমাধ্যমে খবরও পেলাম যে শরীকদের কাছ থেকে, অর্থাৎ যুগপৎ আন্দোলনের যারা, তাদের কাছ থেকে এক ধরনের প্রার্থীদের নাম, সম্ভাব্য নাম জানতে চাওয়া হয়েছে। তো আপনি আমার সামনে আছেন, আপনার কাছেই জিজ্ঞেস করি যে আসলে এই জায়গাটা আপনারা একইভাবে বলছেন যে তাদের সাথে একই হয়ে যাচ্ছেন, কিন্তু আবার এই যে নাম প্রস্তাব হচ্ছে আপনারা এই জায়গাগুলোকে কীভাবে, বিএনপির সাথে তো আপনাদের এক ধরনের বোঝাপড়া আছে, মাঠের বোঝাপড়াও আপনাদের আছে, সেই জায়গাতে আপনারা কোন দিকে চিন্তা করবেন? দেখেন, বিএনপির সাথে আমরা 2022 সাল থেকে, তখন কি হবে, বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, এবং সেই সময় কোনো চাওয়া পাওয়া, আসন ভাগাভাগি এই ধরনের কোনো কথাবার্তা ছিল না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল, একটাই লক্ষ্য ছিল হাসিনার পতন। কারণ এই শেখ হাসিনার দ্বারা আমরা সকলেই নিপীড়নের শিকার হচ্ছিলাম। আমি নিজেও জেল খেটেছি, আমার নামে 3টা মামলার ওয়ারেন্ট জারি ছিল, এবং আমার নামে প্রায় 10 থেকে 11টি মামলা ছিল। আমাদের এরকম যারা এই বয়সে এরকম অসংখ্য আমাদের নেতাকর্মীদের নামে মামলা ছিল। হয়রানির শিকার হয়েছে, একের পর এক রিমান্ডের নির্যাতন, নানান ধরনের নিপীড়নের শিকার। এটা তো আমাদের কথা বললাম। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, নিপীড়নের শিকার হয়েছে, এবং অন্যান্য দল যারা ছিল। তো তখন আমাদের কাছে মনে হলো যে আমাদের এক হওয়া দরকার, কারণ আলাদা থেকে আসলে আন্দোলন করলে কিচ্ছু হবে না। তো সেই জায়গা থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছি, এবং সেই যুগপৎ আন্দোলনের সম্পর্ক তো থাকা অস্বাভাবিক নয়। যেহেতু আমরা একসাথে আন্দোলন করেছি, এখনও সরকার গঠন করা হয়নি। দেখেন, তিনি যেটি বললেন যে জোট করার পজিটিভ সাইন, এই ধরনের কথাই বললেন, যে বি টিম সি টিম কথা বললেন, যে আমরা আসলে পজিটিভ সাইন না পেয়ে হয়তো নিজেরা এক হইতে চাচ্ছি, এটা তিনি ভুল বললেন। এনসিপিকে আপনার অনেক দল নিতে চায়, আমাদেরকেও নিতে চায়, সাথে নিতে চায়। এখন এই জোট করলে বি টিম সি টিম হয়ে যায়, এগুলো আমি পছন্দ করি না। এই ধরনের না বলেছেন, আমি লিখে রাখছি। দেখেন, ভারতে জোট হয়, আমেরিকায় জোট হয়, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে আপনার প্রয়োজনে আমি, আমার প্রয়োজনে আপনি, তার মানে বি টিম সি টিম, উইন উইন সিচুয়েশন। এটা ভারতে হয় না, এটা নেপালে হয় না, মালদ্বীপ হয় না, পাকিস্তানে হয় না, খুব স্বাভাবিক। সুতরাং এই জায়গা থেকে আমি মনে হয়, যেটি আপনি বললেন যে আসলে বিএনপির সাথে আমাদের সম্পর্ক আছে। এদিকে যারা ফেসিবাদ বিরোধী অন্যান্য শক্তি, জামাত ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, এনসি বলেন, সবার সাথে আমাদের কথাবার্তা হয়, তাদের সাথে সম্পর্ক আছে। আমাদের দলের একটা স্ট্যান্ড, সেটি হলো যে নির্বাচনে আমি একসাথে যাই বা আলাদা যাই, সেটা পরের কথা, কিন্তু এই ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ধরে রাখতে হবে। নিশ্চয়ই আপনি জানেন যে আমরা শাহবাগের সংহতি সমাবেশ করেছি, আমাদের দলীয় কার্যালয়ে আমরা প্রায় 32টি দল আমরা আলোচনা করেছি। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হলো ফেসিবাদ বিরোধী একতা। নির্বাচন নিয়ে আমি কার সাথে যাবো সেটা তফসিল ঘোষণার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারব। রাকিবের কাছে আসতে চাই যে আমি যতটুকু রাকিবের কথা বুঝেছি যে রাকিব এক ধরনের প্রেইজই করেছে যে না, এটা বিএনপি বা আওয়ামী লীগের বি টিম সি টিম, জাতীয় পার্টিকে অনেকেই সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দল বলতে চায় না, জাতীয় পার্টির আলোচনাটাও আসবে। রাকিব, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, উনি আমাকে মিসকোট করছে। আমি বলছি যে যেটা হচ্ছে জোট, আমি জোট নিয়ে কোনো প্রশ্নই করি না। আমি পজিটিভ বলছি, হয়তো আপনারা না, আমি সেটা বলি না। আমি বলছিলাম যে আমরা বাংলাদেশের মানুষ আরেকটা আওয়ামী লীগ বা বিএনপি বা মেজর পলিটিক্যাল পার্টিকুলার বি টিম সি টিম দেখতে চায় না, যার কারণে আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, তারুণ্যভিত্তিক রাজনীতির কথা বলছেন, সেটা আলাদা বিভক্তি না হয়ে একভূত হওয়ার জন্য আমি এটাকে বলছি বাংলাদেশের জন্য পজিটিভ সাইন, সেটা বলছি আপনাকে। যাক, আমি ওটা মিন করি নাই। আর আপনার পরবর্তী প্রশ্নটা কি জানতে চাইলেন? আমি আপনাকে এর আগেই বলেছিলাম যে এই যে রাশেদের সাথে অর্থাৎ গণ অধিকার পরিষদের সঙ্গে কিন্তু বিএনপির প্রথম জোট, এবং দীর্ঘ সময় ধরে তারা এগিয়ে এসেছে। ঠিক এই মুহূর্তে এনসিপির সাথে তারা যেতে চাচ্ছে, আর নির্বাচনের আগে তারা একটা নিবন্ধিত দল। এটি কি আসলেই তারা কোনো নির্বাচনের জায়গা থেকে কোনো ধরনের আশঙ্কা সংকাত থেকে চিন্তা করছে?
জি আপনাকে ধন্যবাদ। দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে আমি এনসিপির কথা বলি। এনসিপি ধরেন এখনও তো নিবন্ধিত দল না, তার হচ্ছে বড় কথা হচ্ছে কি তারা নিজেরাও কিন্তু এটা জানে যে আসলে ধরেন নির্বাচনী যদি অংশগ্রহণ করে জাতীয় নির্বাচনে তাহলে তাদের আসলে ভালো ফলাফল করার সম্ভাবনা খুবই কম, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে ওদেরকে যদি বড় কোনো দল শুধুমাত্র বিএনপি কিংবা জামাত যেই দলই হোক না কেন, আমি এনসিপির কথা বলতেছি, যদি তাদেরকে আসন ছেড়ে দেয়, আসন ছেড়ে দিলেও ওদের জিতে আসাটা খুব কষ্ট হবে, ওদেরকে জিতিয়ে আনতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে তারা প্রথমে যেটা এনসিপি যেটা চিন্তা করলো যে আমরা আসলে শর্টকাট পথে খেলবো, তো সেই শর্টকাট পথে থেকে তাদের আসলে সেই ঘুমটা ভাঙলো। শর্টকাট পথ বলতে শর্টকাট পথে মানে তারা যেটা আন্দোলনের পরবর্তী সময় তারা উপদেষ্টা হলো, মন্ত্রী হলো, আবার একই সাথে রাজনীতি দল গঠন করলো, সরকারও আছে, বিরোধী দলও আছে, ইউনুস সরকারকে কিছুক্ষণ সমর্থন করে, কিছু আবার কুসুম কুসুম বিরোধিতা করে, আবার মনে করছে যে রাজনীতিরা খুব একটা ইজি আর কি। তা আমার ধারণা যে ধরুন তারা এখন এটা ফিল করার কারণে তারা মনে করেছে যে আমরা আসলে তরুণ্যভিত্তিক তারুণ্যভিত্তিক যে রাজনীতিটা সেটা আসলে আমরা বিভক্ত থাকাটা উচিত না। আর আমাদের আসলে প্রথম পলিটিক্যাল লিগেসিটা যেহেতু গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদে শুরু হয়েছে, তো ওদের সাথে ওরা যেটাই বললো আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা এক, তো সুতরাং আমরা একত্র হতে পারি। কিন্তু এখানে আরেকটা বড় বাধা রয়েছে, ধরুন এনসিপি কিন্তু শুধুমাত্র কিন্তু ছাত্র অধিকার পরিষদ কিংবা গণ অধিকার পরিষদের নেতৃত্ব না, এখানে কিন্তু ধরেন আপনার কিছু এক্স শিবিরের নেতৃত্ব রয়েছে, এক্স ছাত্রলীগের নেতৃত্ব রয়েছে, মানে কিছু ছাত্রলীগের পোলাপাইন বা কিছু সুশীল টাইপের ছেলে মেয়ে রয়েছে, তো তারা আবার এটাকে কতটুকু মানে অ্যাবজর্ব করতে পারবে, তো সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং আমি মনে করি যে নতুন জোটের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। এবং এটা আমি জানি না ওনাদের আসলে দুই দলের পলিসিগত আলোচনা কতটুকু চলতেছে বা শেষ পর্যন্ত কতটুকু যায়, কিংবা যেহেতু ওনারা বলছে এখন আলোচনার পর্যায়ে দুজনে যদি স্যাক্রিফাইস করে ছাড় দেয় তাহলে আমি মনে করি একটা ভালো কিছু পসিবল এবং এটাকে পজিটিভ সাইন আমি দেখি। এবং আমি মনে করি ধরুন তারুণ্যভিত্তিক রাজনীতি আসলে খুব চ্যালেঞ্জিং বিষয়, রাজনীতিতে আসলে খুব চ্যালেঞ্জিং। ওনারা একটা দল চালান, ওনারা জানে দলের ফান্ডিং ব্যবস্থা করা, একটা মিটিং মিছিল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, তো সুতরাং ওনারা যদি সব ছাত্র তরুণরা যদি একসাথে হয় তাহলে মনে করি একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং এটার মানে ক্যাশ চিন্তা না করে, ধরুন এই ইলেকশনে চিন্তা না করে আগামী 5 বছর বা 10 বছর পরে বাংলাদেশের একটা মেইনস্ট্রিম পলিটিক্স বিরতিতে যাব। তবে বিরতি থেকে ফিরে রাশেদ আপনার কাছে পরিষ্কারভাবে জানতে চাইবো যে এনসিপি তারাও জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলছেন, আপনারাও বলছেন, আপনার কি এখনও ওই প্ল্যাটফর্মে বা ওই অবস্থানে আছেন কি না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আর জুলাই সনদের বিষয়গুলোতে আসবে। দর্শক আবারও 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ডাক্তার রাকিব, আপনার সাথে কথা বলছিলাম যে এই গণ অধিকার পরিষদের প্রধানের উপরে হামলার পরে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয় নিয়ে রাশেদ খানরা অনেকটা ইয়েতে ছিল, দৃঢ় ছিল, এনসিপিরাও বলছে। কিন্তু জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে একটি বিষয়ে আমরা মাঝখানে দেখলাম যে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে একটি সংবাদ প্রচার হলো। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে অধ্যাপক আলী রিয়াজ কিন্তু আজকে বলেছেন যে নির্বাচন না হলে খুব নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এই জায়গাগুলোকে আপনারা রিলেট করবেন কিভাবে? আপনার কাছ থেকে সেটি জানতে চাই। জি, আপনাকে আবারও যে এখন কি দলগুলোর আচরণ দেখে আপনার কি মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে যে বিভিন্ন দাবি দেওয়া সেই জায়গাটাতে কি কিছুটা স্তীমিত হয়েছে কিনা বা এরকম মনে হচ্ছে কিনা? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সরকার যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং সরকারের প্রত্যেকটি উইংসও আন্তরিক, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি জাতিসংঘ গিয়েও ডক্টর ইউনূস এটাকে খুব হাইলাইটভাবে বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কিছু কিছু দল আবার নতুন করে দাবি দেওয়া নিয়ে এসেছে, বিশেষ করে জামাত, গণ অধিকার পরিষদ এবং এনসিপি। তো জামাতের ব্যাপারটা সবারই কিন্তু তিনজনের কিন্তু একটা মূল কমন একটা দাবি আছে, যেমন হচ্ছে কি সেটা হচ্ছে কি জাতীয় পার্টি নিষিদ্ধকরণ ব্যাপারে। আর পিআর নিয়ে কিন্তু লোয়ার হাউসে পিআর নিয়ে কিন্তু এনসিপি এবং গণ অধিকার পরিষদ অত রিজিড পজিশনে নেই যতটা ইসলামী দলগুলো এবং ইসলামী আন্দোলন এবং অতটা না, মানে এটা এনসিপি এবং গণ অধিকার পরিষদ নিম্নকক্ষে পিআরের ব্যাপারে বলেনি। পিআর চান না, উচ্চ কক্ষে এক্সিস্টিং ব্যবস্থায় তো চান, সেটাই তো বললাম। উচ্চ কক্ষে পিআর মানে ওই যে বলেন অতটা, আমি বললাম না, ওরা এই নিয়ে কোনো কথাই বলেনি, মানে যে উচ্চ কক্ষে চেয়েছে, নিম্ন কক্ষের বিষয়টাই আলোচনা করেনি। উচ্চ কক্ষের ব্যাপারটা আমরাও চাই, সেটা ব্যাপারটা হচ্ছে কি এটা হওয়া উচিত। আর ব্যাপারটা হচ্ছে কি ধরেন নির্বাচনের যে আপনি যেটা বললেন যে বিষয়গুলো স্তীমিত হয়ে যাচ্ছে কিনা, আর ব্যাপারটা হচ্ছে জামাত শিবির
ওরা কিন্তু ধরুন যতই দাবি দাওয়া করুক না কেন, জনাব তাহের, ডক্টর আব্দুল্লাহ তাহের, তিনি কিন্তু আমেরিকা গিয়ে তিনি একটা বক্তব্য তিনি বলেছেন, আমরা নির্বাচনকে ব্যাপারে খুব প্রস্তুত রয়েছি এবং তারা কিন্তু 300 আসনের প্রার্থী ঘোষণা করে ফেলেছে এবং তাদের মাঠ পর্যায়ে যদি তাদের নেতাকর্মীদের অ্যাক্টিভিটি লক্ষ্য করুন তাহলে কিন্তু নির্বাচনমুখী প্রচারণাতে তারা যাচ্ছে। এখন আরেকটি বিষয় হচ্ছে, মূল বিষয় হচ্ছে কি জাতীয় পার্টির ব্যাপারে কিন্তু এখনও মানে ওনারা কিন্তু দাবি জানিয়ে যাচ্ছে, এখনও কিন্তু এটা আলটিমেট কোনো সলিউশন আসেনি। এবার আমি একটু বলি, দেখুন সেটা হচ্ছে ধরুন আমাদের সর্বশেষ যে ট্রাইব্যুনালে কিন্তু গত বছরের নভেম্বর মাসে তারা কিন্তু বলেছে এখানে কোনো দলকে আপনি আসলে নিষিদ্ধ করতে পারবেন না, ব্যক্তি বা গোষ্ঠীকে নিষিদ্ধ করতে পারবেন কিন্তু দলকে নিষিদ্ধ করতে পারবেন না, এটা কিন্তু বাতিল করে দিয়েছে। আমি এটা আপনাদের যোগ করতে চাই। না, এটা আপনি ভুল বললেন। এটা শুরুতে যেটা হয়েছিল যে খসড়া যে বিধান তৈরি করেছিল সেখান থেকে বাতিল করা হয়। এর পরবর্তীতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়, এরপরে আবার দল নিষিদ্ধের বিধানটা যুক্ত করা হয়। আমি শেষ করতে, আপনারা শেষ করতে দেন নাই তো সেটা না, আপনি বললেন না, আমি শেষ করি। আবার এখানে একটা আবার বলা আছে যদি ট্রাইব্যুনাল যদি মনে করে তাহলে সে ঊর্ধ্বতন উচ্চ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারে। সুতরাং এটা কিন্তু যদি কিন্তু রেখে দিয়েছে। আর ব্যাপারটা হচ্ছে কি সন্ত্রাস বিরোধী আইন ছাড়াও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম কোড 1973-এর যে বিধান সেটা অনুযায়ী। কারণ তারা গণহত্যা, যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধ অথবা আওয়ামী লীগের যে এক্সিস্টিং যে অপকর্মগুলো আছে সেগুলো দিয়ে করা যায়। এখন জাতীয় পার্টির প্রশ্নটা আপনি দেখেন, আপনি জাতীয় পার্টিকে বলা হচ্ছে স্বৈরাচারের দোষর, ডেফিনেটলি তার স্বৈরাচারের দোষর, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ধরেন আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের ইন্টেন্সিটি যদি জাতীয় পার্টির দিকে ঠেলা হয় তাহলে হচ্ছে ধরুন তাহলে আপনার অনেক কিছু টানতে হয়। অনেক কিছু টানতে হয় কেন? ধরুন বিশেষ করে গত 17 বছর, আমি যদি 17 বছর বাদ দিই, 2014 সালের ইলেকশন থেকে 2024 সালের ইলেকশন পর্যন্ত যদি দোষর হিসেব করে আপনি যদি তাদেরকে করা হয় তাহলে সেই হিসাবে কিন্তু আপনার যে প্রশাসন, পুলিশ, ডিসি, এসপি, ইউনো সবাইকে কিন্তু এই আওতায় আনতে হয়। এরা তো রাজনৈতিক দল না, না রাজনৈতিক দল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ধরেন আপনার কিন্তু যখন আপনি সরকারি চাকরি শপথ করেন তখন কিন্তু আমরা বলা হয় যে রাষ্ট্রের বিরুদ্ধে যায়, অপকর্ম যায়, আমাকে অর্ডার করা হলো আমি এর বিরুদ্ধে যেতে পারবো না। সুতরাং এই জাতীয় জিনিসগুলো যদি আপনি আনতে থাকেন তাহলে কিন্তু ধরেন এই নিষিদ্ধের খেলাটা চলতে থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে কি ধরুন সবাই কিন্তু একটা কথাই বলে যে সেটা হচ্ছে কি আপনি নির্ভয়া দেশে যে কাউকে নিষিদ্ধ করতে পারবেন না, কারণ নির্ভয়া দেশের যে প্র্যাকটিসটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়। আর একটা ব্যাপারটা হচ্ছে কি আপনার রাজনীতিটাকে আসলে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। আপনি যদি ক্ষমতার বলে করেন তাহলে একটা ব্যাড কালচারে পরিণত হয়। এবং এটা হচ্ছে ধরুন আমাদের যে 24-এ যে একটা রাজনীতি সংকট তৈরি হয়েছে, যেটা কিন্তু আমাদের অস্তিত্বের সংকট না, তো এই রাজনীতি সংকট যে আগামী 10 থেকে 15 বছর পর হবে না। এবং আর একটা বিরোধী শক্তি যদি আসে, যদি আবার এদেরকে নিষিদ্ধ খেলা চুরি করা হয় তাহলে কিন্তু একটা রাষ্ট্র হিসেবে দাঁড়ায় না। এটা হচ্ছে কি আমাদের একটা অবজেকশন পয়েন্ট। রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর জন্য জাতীয় পার্টিকে রাখা উচিত না, আমি সেটা বলতেছি না, জাতীয় পার্টির বিচার হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনি কিভাবে সেটা এক্সিস্টিং আইনের অনুযায়ী। এখন আপনি তো সরাসরি বলতে পারেন না যে তার বিচার করো, তার বিরুদ্ধে তো আপনার হত্যা মামলা, মানে আপনি দেখেন তাহলে হচ্ছে জাতীয় পার্টি যদি আপনি বিচার করতে চান তাহলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো বা নিষিদ্ধের দাবিতে উঠলো সবগুলো দল, তখন আপনি জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বললেন না কেন? তার মানে এখন আপনি জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলতেছেন, তার মানে এটা হচ্ছে আপনার রাজনীতি বলে নাই। আপনি কিভাবে শুনলেন? ওই সময় তো দাবি করেন না আপনারা। আমি রাশেদ আপনাকে আমি দেব, আমি আপনার না সে ভুল ব্যাখ্যা দিচ্ছি। না আমি ভুল ব্যাখ্যা দিলাম, আপনি শেষ করেন, আমি রাশেদের কাছে আসবো। জি, আমি এখানে বলতেছেন সুতরাং আমরা মনে করি যে জাতীয় পার্টির আপনার বিচারক প্রক্রিয়া তার বিচার হওয়া উচিত, এবং কিন্তু সেই বিচারটা আপনি জোর করে বাধ্য করতে পারেন না। না এমনি আমি জানতে চাচ্ছি যে তথ্য উপাত্ত কি বলে, বা আইনে বিচার করতে গেলেও তো এক ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কে জাতীয় পার্টি কি এই আওয়ামী লীগের দোষর কি দোষর না, তারা কি দায় তাদের উপর পড়ে কি পড়ে না? সে ডেফিনেটলি দোষর, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আওয়ামী লীগ যে অপকর্মগুলো করছে, আমি ইন্টেন্সিটি বলতেছি, একটা মার্ডার কেসের যখন সংগঠিত একটা ক্রিমিনাল গ্যাং ক্রাইম, তো সেই গ্যাং ক্রাইমের কিন্তু যখন বিচার হয় সেই বিচার ক্রাইমে ধরেন 10 জনের মধ্যে 10 জন কিন্তু ফাঁসি হয় না। সাপোজ আমি এক মিনিট শেষ করি, ধরেন এখানে 10 জনের মধ্যে 2 জনের ফাঁসি হয়, 3 জনের যাবজ্জীবন হয়, বাকি জন অর্থ কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। এখন আওয়ামী লীগের মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে করেন আপনি জাতীয় পার্টি কিন্তু ওবায়দুল কাদেরের যে গণভবনের গেটে দাঁড়িয়ে বলেছিল যে এদের সবাইকে মেরে ফেলা উচিত, এরকম কঠোরভাবে দমন করা উচিত। আমি বলি সেটা হলো, দেখেন উনি যেটি বললেন যে একজন মানুষকে যখন হত্যা করা হয় তখন কেউ গলায় ছুরি চালায়, কেউ হাত ধরে, কেউ পা ধরে, এরা প্রত্যেকে সমান অপরাধ করে। সুতরাং উনি যেটি বললেন উনি ওনার জায়গা থেকে, ওনার ভীষণ এজেন্ডা চিন্তার জায়গা থেকে বলেছেন। তো ওই যে 5 জন তো সমান অপরাধ করলো, একজন পা ধরলো, আরেকজন হাত ধরলো, আরেকজন গলায় ছুরি চালালো, তো এই অপরাধ সমান না? সবাই বিচার কি রায় হয় সব সেম হয়? লেট মি ফিনিশ। তো আপনার সবাই তো অপরাধ করলো, তাই না? তো এই যে অপরাধ করলো এদেরকে কি অ্যারেস্ট করা লাগবে না? মনে করেন যে আপনি বললেন যে একজন মানুষকে খুন করেছে, তো এই দেখেন সরাসরি হত্যার সাথে জড়িত সিসিটিভি ক্যামেরা থাকলে আমরা দেখি যে এইটার বিচারিতে 10 বছর লেগে যায়, লাগে না? কিন্তু এর মাঝখানে কি হয়? এর মাঝখানে ওরা অ্যারেস্ট হয়। ঠিক জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ
এবং অন্যান্য দল মিলে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। গলায় ছুরি চালিয়েছে আওয়ামী লীগ, আর হাত পা ধরেছে আপনার এই যে জাতীয় পার্টির 14 দল। তো এদেরকে আপনি অ্যারেস্ট করবেন না? সেই অ্যারেস্ট হলো এদের বিচারের আগে এদেরকে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা বা নিষিদ্ধ করা। যে কারণে প্রধান উপদেষ্টা নিজে কিন্তু যখন দেশের বাইরে গিয়েছে তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন? তিনি বলেছেন যে তাদের বিচারের জন্য কাজ চলছে, বাট এই মাঝখানের সময় ফর দ্য টাইম বিং এই শব্দ তিনি উচ্চারণ করেছেন, তাদের সাংগঠনিক কার্যক্রম সেক্ষেত্রে সাসপেন্ড বা নিষিদ্ধ করা হয়েছে। এদের কি হবে, মানে ধরেন তরিকত ফেডারেশন, ধরেন এই যে জাসদিনু, ধরেন মেনন, রাশেদ খান মেনন, এদের ব্যাখ্যাটা কি হবে? দেখেন, আমরা বলেছি জাতীয় পার্টি এবং 14 দল, এবং তিনি যেটি বললেন যে ওই সময় তো করি নাই, ওই সময়কার আন্দোলন তো তিনি ছিলেন না। মানে জাতীয় পার্টি এবং 14 দল প্রায় 28টি দল, যেটি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই 28টি দলকে কি নির্বাহী আদেশেই নিষিদ্ধ করা উচিত কিনা? দেখেন, বিএনপি একটি রাজনৈতিক দল, আমি আরেকটি দল। বিএনপির সব এজেন্ডার সাথে আমার সব এজেন্ডা মিলবে না। যদি আমি বিএনপি করতাম, যদি আমার সাথে সব মিলে যেত, তারা গণঅধিকার পরিষদ করতো। সুতরাং আমাদের দল মনে করে, আমরা দেখেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করি, আমরা তখন স্পষ্ট হয়ে বলেছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল অর্থাৎ ফেসিবাদ এবং তার অ্যাসোসিয়েট যারা আছে সবাইকে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে, এবং বিচার শেষে যদি মনে হয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা অন্যায় করে নাই, তখন তারা অন্য নামে রাজনীতি করতে পারে। যদি আলাপ আলোচনার মাধ্যমে আওয়ামী লীগের নামে, জাতীয় পার্টির নামে রাজনীতি করে বিচারের শেষে, তখন সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু তারা দৃশ্যমান অন্যায় করেছে, অবশ্যই তাদের পানিশমেন্টটা হতে হবে এবং তাদের গ্রেপ্তার করতে হবে, মানে দল হিসেবে গ্রেপ্তার করতে হবে। দল হিসেবে গ্রেপ্তার মানে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা বা নিষিদ্ধ করা, এবং যারা অন্যায় করেছে জিএম কাদের থেকে শুরু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি আবারও রিপিট করছি যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলি নাই। এরপরে যেটি হয়েছে, আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের পরে কেন জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ করা হলো না। আমরা নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছি। আমি নিজে আজ থেকে 2 মাস আগে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছি, আমার সাথে আরো 2 জন ছিল। অর্থাৎ ভাই যেটি বললেন যে আমরা আসলে মনে হয় এটি নতুন করছি, এটা আগে কেন বলি না, আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে তখন কেন করি না, এটা আসলে সঠিক না। অতিরিক্ত সময় অতিক্রম করেছি, আপনি 30 সেকেন্ড পাবেন রাকিব, অতিরিক্ত সময় অতিক্রম। আচ্ছা, আমি 30 সেকেন্ড বলি। সেটা হচ্ছে, ধরুন আমাদের যে 3টি আইনের অনুযায়ী 1973 সালে যে ইন্টারন্যাশনাল এক্সিস্টিং ব্যবস্থা, আমি সন্ত্রাস বিরোধী আইনের কথা বলতেছি না, সেখানে একটি মাত্র দরজা গণহত্যা, আওয়ামী লীগ গণহত্যা করেছে, গণহত্যার দোষের যদি প্রমাণিত হয় জাতীয় পার্টি করতে পারে, আমার কোনো অসুবিধা নাই, সেটা আমরাও চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রমাণিত হওয়ার জন্য আপনি ওয়েট করলে তো ওই যে একজন খুনের আসামিকে আপনি ধরতে পারবেন না। না, এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনি বিচার ব্যবস্থাকে যদি ফোর্স করেন, আমি সেটা চাই, আপনার সেটা প্রতিফলন করতে হবে, আপনার সেটা প্রতিফলন করতে হবে, তাহলে হচ্ছে বিচারের প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ থেকে যায়, সেই জায়গায় আমরা প্রশ্ন তুলব। অভ্যুত্থানের পরে এবং নির্বাহী আদেশে যাবেন, তখন এই দেশে অভ্যুত্থান টিকবে না, অভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে। আমি সুশীল হই নাই, কিন্তু আপনার হচ্ছে কি এক্সিস্টিং ব্যবস্থা আপনার থাকতে হবে। আর ব্যাপার হচ্ছে কি, আপনার রাজনীতিটাকে রাজনীতি মোকাবেলা করতে হবে। আপনি যদি একটা ব্যাড কালচারকে মানুষের জন্য একটা ব্যাড কালচারটাকে যদি আপনি এস্টাবলিশ করে দিলেন, তাহলে রাষ্ট্র হিসেবে দাঁড়াবে। আপনি যদি মনে করেন যে আপনার যেভাবে আসলে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি আফ্রিকা 1994 এর ম্যান্ডেলা এটা করতে না। আফ্রিকা না, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা আফ্রিকার কালচার বাংলাদেশের মতো। এটা আমি ইউরোপের উদাহরণ দিই না, তাহলে ইউরোপের উদাহরণ আপনি দিতে পারেন। আচ্ছা, আপনি ইউরোপের উদাহরণ দিতে পারতেন। আপনি তরুণ তো, আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনিও তরুণ, আমি ভালোবাসা দেখাচ্ছি, আপনিও তরুণ, আপনি আমার খুব বেশি তরুণ না। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, যে আলোচনাটি আমরা করলাম এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। শেষ যে আলোচনাটি করলাম সেটি হলো যে আপনার নির্বাহী আদেশে কি আসলে নিষিদ্ধ হয়ে যাবে কিনা, বা বিচারের আগের থেকে নিষিদ্ধ হয়ে যাবে কিনা আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি। এখান থেকে মোটের উপর দেখা যায় যে 20-25টি দলের মতো এখানে আছে যারা নিবন্ধিত, এবং তারা গেল 2-3টি নির্বাচনে অংশ নেয়। সেই ক্ষেত্রে আসলে কিভাবে কি কোন সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে তারেক রহমানও আজকে একটি কথা বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি কথা বলেছেন। সবচেয়ে বড় যে উদাহরণটি আমাদের সামনে আছে সেটি হলো যে গেল 3টি নির্বাচনে যেমন বিরোধী দলকে নানাভাবে নানা কৌশলেই বাইরে রাখা হয়েছে, হয়তোবা তখন অত কঠোরভাবে বিএনপিকে নিষিদ্ধ করা হয় না, আর জামাতকে তো রাজনীতিতে নিষিদ্ধ না করলেও রাজনীতিতে এক ধরনের পরোক্ষভাবে আসতে দেওয়া হয়নি। একই ঘটনা কি এই বিষয়গুলোতেও ঘটবে কিনা, এইগুলো নিয়ে আসলে চুলচেরা বিশ্লেষণ হওয়া উচিত, নাকি বিচারের জায়গাটা আরও পরিষ্কার হওয়া উচিত। এখানে কিন্তু খুব জটিল পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। শেষ করছি, ইস্পাহানি মির্জাপুর, জিরাওয়ার।